ঈদের আগে বিসিবিতে তুমুল উত্তেজনা, পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে পাপনকেই চান কাউন্সিলররা। তামিম মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন আবার, বিসিবির পরিচ্ছন্নতা কর্মীদের নগদ দিল 50,000 টাকা উপহার। আইপিএলে মুস্তাফিজ দেখাচ্ছেন ভেলকি, রাচিন রবীন্দ্রর সাথে পড়েছেন দারুণ কেমিস্ট্রি। বাংলাদেশ ফুটবলে নতুন মুখ কাজেম শাহ, জাতীয় দলে অর্জন করেছেন সতীর্থদের আস্থা। স্বাগত ৭১-এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ১.৫ বছর পর বিসিবির ইলেকশন নাজমুল হাসান পাপনকে আবারও নির্বাচনে নামবেন। আগে বলেছেন তিনি থাকতে চান না, অন্যদিকে সাকিবের আগ্রহ আর মাশরাফিকে নিয়ে ভক্তদের দাবি দুজনকেই করেছে প্রেসিডেন্ট হিসেবে সম্ভাব্য প্রার্থী। তবে সবশেষ এজিএমএ এ নিয়ে হয়েছে বিশাল আলোচনা, যেখানে সভাপতি হিসেবে পাপনকেই কাউন্সিলরদের চাওয়া। আসলে কি হয়েছিল এজিএমএ, বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব, যদি পারি তাহলে ছেড়ে দিই। আমার বিসিবি প্রেসিডেন্ট হওয়ার এখন কোনো ইচ্ছা নেই। আমি বিশ্বাস করি যে আমি যখন যাবো অবশ্যই বাংলাদেশের প্রেসিডেন্ট হবো। বিসিবি সভাপতি একজন হতে চান আর দুজন চান না। না চাওয়ার লিস্টে বর্তমান প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ও মাশরাফি বিন মুর্তজা, আর যিনি হতে চান তার প্রাপ্তির তালিকা এরই মধ্যে কানায় কানায় পূর্ণ, তিনি সাকিব আল হাসান। তবে কি চাওয়া অনুযায়ী সাকিবই হচ্ছেন পরবর্তী বোর্ড প্রধান? হঠাৎ কেন এই প্রসঙ্গ? বিসিবি সভাপতিত্ব নিয়ে কেন এই আলোচনা? কেন নতুন করে প্রার্থী খোঁজা? নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে। অপেক্ষা করুন, উত্তর পাবেন। তবে তার জন্য ফিরতে হবে ৩১ মার্চ, বিসিবির বার্ষিক সাধারণ সভা। সেদিন রাজধানীর বিলাসবহুল হোটেলে উপস্থিত ছিলেন বোর্ডের প্রায় সকল কাউন্সিলর। ওই এজিএমএ বিসিবির গঠনতন্ত্র সংশোধন, আয় ব্যয়ের নিরীক্ষা অনুমোদন, বাজেট প্রণয়ন, নতুন অডিট প্রতিষ্ঠান নিয়োগ, আঞ্চলিক ক্রিকেট সংস্থার কার্যক্রম সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এসবের মাঝে আরো একটি বিষয় সেদিন বন্ধ দরজার ওপারে ঝড় তোলে, যার ইস্যু ছিল বিসিবির সভাপতিত্ব। খেলাযোগ জানতে পেরেছে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের দিন বোর্ডের সভাপতিত্ব নিয়ে নাজমুল হাসান পাপনের মন্তব্যে অনেকেই চমকে গিয়েছিলেন। পাপনের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট যেভাবে এগিয়েছে তাতে কাউন্সিলরদের চাওয়া পাপন বোর্ডের দায়িত্ব চালিয়ে যাক। এজিএমে একাধিক কাউন্সিলর যারা একই সাথে এমপিও দাবি তোলেন নাজমুল হাসান পাপন যেন পরবর্তী নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। এ সময় অন্য কারো নাম একবারের জন্য উচ্চারিত হয়নি। গোটা বিষয় নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। এজিএমে আমরা শুনতে পেয়েছি যে 5 জন এমপি ছিলেন, তারা কথা বলেছেন পাপন ভাইকে তারা চেয়েছেন। আসলে পাপন ভাই কি চাচ্ছেন আর আপনারা কি চাচ্ছেন? এটিএম নিয়ে তো ওখানে সবাই দাবি জানিয়েছেন যে উনি কন্টিনিউ করেন। আমি মনে করি সেটাই ভালো হবে, সেটাই একটা সঠিক সিদ্ধান্ত হবে। পাপন ভাই কি বলছেন? উনি তো বক্তব্যে বলেছেন যে আপনি তো বললেনই সেটা, কিন্তু আমি মনে করি যে ওনার থাকা উচিত। তার মানে তিনি এই সিজনে তো থাকছেন, মানে এই মেয়াদটা পূর্ণ করবেন, পরবর্তীতে আবার তাকে আপনারা নিয়ে আসার একটা প্ল্যান করছেন কি? আমার মনে হয় এখানে যে কাউন্সিলর যারা ছিলেন তাদেরও সবারই এই মনোভাবই ছিল। ক্রীড়ামন্ত্রী আছেন, ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, সেই হিসাবে উনি থাকুক, উনি যেভাবে চালাচ্ছেন চালাক, আমরা তাদের সহযোগিতা করবো। এক যুগ ধরে বিসিবির দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপনের প্রতি এই আবেগ, এই সমর্থনের কারণ অনেক। পাপনের হাত ধরে বাংলাদেশ ক্রিকেটে এসেছে ব্যাপক পরিবর্তন। আইসিসি থেকে আদায় করছেন বাংলাদেশের জন্য বাড়তি ম্যাচ, ঘরোয়া ক্রিকেট পেয়েছে নির্ধারিত সূচি, ক্রিকেটারদের বেতন, সুযোগ সুবিধা বেড়েছে, নির্মিত হচ্ছে নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম, দেশব্যাপী কেনা হচ্ছে মাঠ, ডোমেস্টিক ক্রিকেটে নিশ্চিত করেছেন মানসম্মত উইকেট, নারীদের ক্রিকেটে বাংলাদেশকে পরিণত করেছেন শক্তিশালী দেশ হিসেবে। তার কূটনৈতিক দক্ষতায় বাংলাদেশ পেয়েছে এলিট আম্পায়ার। হিসাব করলে আপনের অবদান বাড়বে আর সময় লম্বা হবে। পার্থ বণিক, ৭১। আপনজন বলতে শুধুই কি পরিবার, যে মানুষদের অবদানে জীবনের প্রতিটা রাস্তা হয়ে ওঠে মসৃণ, তারাও কি আপনজনের বাইরে? মোটেও না। ঈদের আগে সেই মানুষগুলোর মুখে হাসি ফোটালেন তামিম ইকবাল আর ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠান নগদ। বিসিবির পরিচ্ছন্নতা কর্মীদের সাথে ইফতার করলেন, তাদের প্রত্যেকের হাতে তুলে দিলেন 50,000 টাকা। তামিমের ভালোবাসার এই গল্প, পার্থ বণিকের রিপোর্ট। হাতের পরশে কতটা ভালোবাসা, ভালোবাসার মুখগুলো কতটা মায়ায় ভরা। বাংলাদেশ ক্রিকেটে যে গ্ল্যামারের বন্যা, তার আড়ালে এই নারীদের শ্রম, অক্লান্ত খেটে চলা, তাদের পরিচয়। আমরা ক্রিকেট বোর্ডে চাকরি করি। কিছুদিন আগে বিপিএল এর ফাইনাল যখন হয়, আমরা যখন ট্রফি নিয়ে সেলিব্রেট করছিলাম, তখন আমাদের একজন প্লেয়ার তার ওয়াইফকে নিয়ে নর্মালি একটা ছবি তুলতেছিল। সো সে জানেও না যে পিছনে কি হচ্ছে না হচ্ছে, সে নর্মালি একটা ছবি তুলছিল। তো পিছনে আপনাদের মধ্যেই দুইজন মাঠ পরিষ্কার করতেছিল। এই ভিডিওটা আমার অ্যাকচুয়ালি দেখে আমার এত বেশি কষ্ট হয়েছে যে আমি যদি আপনাদের হাতে ট্রফিটা তুলে দিতে পারতাম, আমার কাছে খুশি লাগতো। রোজার মাসে চারদিকে রকমারি ইফতার আয়োজন, সে আয়োজনে কত আপ্যায়ন, কিন্তু ওসব জায়গায় কখনো যে ডাক পড়ে না। তবে আপনজনের কাছে কোনো কথা কি লুকোনো থাকে?
আমরা তো কখনো ভাবিনি যে এদের সাথে আমরা একসাথে থাকতে পারবো কিংবা এদের সাথে আমরা ইফতারি করবো। আমি মামার উসিলায় আমরা এখানে এত দূরে আসছি, আমরা অনেক খুশি, আল্লাহর কাছে অনেক ধন্যবাদ। আর কখনো আশা হয় না, প্রথমবার। সবাইকে অনেক ধন্যবাদ। ঈদে সবার ভালোবাসা বাড়ি ফেরে, খুশিতে মেতে ওঠে, কিন্তু এদের আনন্দ সে তো হিসেবের কঠিন অঙ্কে বন্দী, যেখানে স্বাদ আর সাধ্যের ফারাক অনেক। এবার এই মানুষগুলোর পাশে তামিম ইকবাল আর নগদ ঈদ উপহার হিসেবে প্রত্যেকের হাতে তুলে দিলেন 50,000 টাকা। আপনারা সবাই দেখতেছেন যে আমাদের সাথে খুবই স্পেশাল কিছু গেস্ট আছে। তো আজকে আপনারাও হয়তো বা জানেন না যে আপনাদেরকে আসলে কি কারণে ডাকা হয়েছে। আর তার চেয়ে বড় কথা, এই ভিডিওটা যখনই সবাই দেখা শুরু করলো তখনই আমাকে তানভীর ভাই ফোন দেয়। ফোন দিয়ে আমাকে বলে যে তামিম ভাই, এই যে পিছনে যারা ছিলেন এনারা কারা। আমি বললাম যে ভাই আমাদের সাথেই থাকেন, স্টেডিয়ামে থাকেন, ওনারা আমাদের টেক কেয়ার করেন। তখন উনি আমাকে বললো যে তামিম ভাই, আপনি ওনাদেরকে একটু এক করেন, এক করে আমি তাদের জন্য কিছু একটা করতে চাই। আমিও বিশ্বাস করি আপনারা এখানে যারা আছে আজকে তামিম বারিয়াত ভাই 6 মারলে এটা আপনারা তাদের সুস্থ রাখছেন, দোয়া করছেন, এই কারণে 6 তারা মারতে পারে। বাংলাদেশ জিতে যায়, এটার প্রতি আপনাদের অনেক বড় অবদান। আমি যে খুব বেশি কিছু করতে পারছি তা না, বাট আপনারা যারা এখানে এসেছেন তাদের জন্য তাদের একটু ভালো কাটে, আপনাদের আপনাদের পরিবারের সাথে বাইরে ঘুরতে যেতে পারেন, আপনার বাচ্চাদের ভালো জামা কিনে দিতে পারেন, এইটুকুই সাপোর্ট করতে পারছি। আপনি প্রত্যেককে 50,000 টাকা করে আমি দিচ্ছি। মাঠের এই মলিন মুখগুলোর হাসি না চাইতেও সন্তান সম ক্রিকেটারদের কাছ থেকে পাওয়া খুশি, নগদের উপহারের তালি, এর নামই বুঝি ঈদ, এর নামই বুঝি ভালোবাসা। আমরা এত টাকা কখনো এক লোকে পাই নাই, আচ্ছা অনেক টাকা আমরা পাইছি, আমরা অনেক খুশি। এবারে এইটা অনেক আনন্দ কাটবে, যেন সবাই বাচ্চা কাছা নিয়ে ভালোভাবে মার্কেট করতে পারবো। ধন্যবাদ সবাইকে, যেন সবাই ভালো থাকে, সুন্দর থাকে। নগদের জন্য দোয়া করি যেন তারাও ভালো থাকে, সুস্থ থাকে। পার্থবণিক 71। আইপিএল দিয়ে নিজের পুরনো রূপে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। স্লোয়ার আর কাটারে নিয়মিত করছেন বাজিমাত, 4 ম্যাচে 9 উইকেট নিয়ে আছেন সেরা উইকেট টেকার তালিকা টপে। তবে চেন্নাইতে আলোচনায় এসছে অলরাউন্ডার রাচিন রবীন্দ্রের সাথে তার কেমিস্ট্রি। ফ্রিজের 9 উইকেটের 5টিতেই আছে এই কিউইর অবদান। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। দেশের হয়ে ফর্ম খুঁজে ফেরা মুস্তাফিজের পুরনো চেহারার ঝলক মিলছে আইপিএল এর বড় মঞ্চে। রিদম হারিয়ে ফেলা ফিজ যেন চেনা ছন্দ ফিরে পেয়েছেন মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে। বিশ্বসেরার মতোই অভিষেকটা করেছিলেন চেন্নাইয়ের হয়ে। প্রথম ম্যাচে কোহলি, ডুপ্লেসিসের মতো তারকা ক্রিকেটারকে ফিরিয়েছেন সাজঘরে। সেদিন 4 উইকেট নিয়ে পেয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটাও। এবারের আইপিএল এর প্রথম ম্যাচ থেকেই ফিজের মাথায় ছিল টপ উইকেট টেকারের পাগলু ক্যাপ। টি-20 বিশ্বকাপের জন্য ভিসা প্রসেসিং এ দেশে ফিরে হারিয়েছিলেন সেই গৌরব। তবে রক্তে যখন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন, তখন সেই স্বপ্নে বাধা দিবে কে জন। ফিরে এসে নেমেছেন হলুদ জার্সিতে, উইকেট তুলে নেন আরো 2টি। 4 ম্যাচে 9 উইকেট নিয়ে আবারও হাসিল করেন নিজের পুরনো সিংহাসন, অর্থাৎ আইপিএল এর বেগুনি টুপি। মজার ব্যাপার, এবারের আইপিএল এ যেন নতুন এক বন্ধুর খোঁজ পেয়েছেন কাটার মাস্টার, নামটা রাচিন রবীন্দ্র। ঠিক কি কারণে বলা হলো এমন কথা, এর জন্য দেখতে হবে ফিজের এবারের উইকেট টেকিং রেকর্ডটা। এবারের আসরে এই তারকার 9 উইকেটের 8টাই হয়েছে ক্যাচ আউট, যার 5টাই আবার ধরেছেন ফিজের নয়া বন্ধু রাচিন রবীন্দ্র। যেন মুস্তাফিজের বল আকাশে উড়লেই খুঁজে ফেলে রাচিনের হাত। কিউই তারকা অবশ্য ভুল করেননি, দারুণভাবে লুফে নিয়েছেন প্রতিটি ক্যাচ। আইপিএল এ ফিজের এবং প্রত্যাবর্তনে খুশির ঢেউ উঠেছে নিজ দেশেও। সামনেই তো টি-20 বিশ্বকাপ, নিশ্চয়ই ধারাবাহিকতার ঝলক মিলবে সেখানেও। তবে আপাতত ভক্তদের চাওয়া চেন্নাইয়ের হয়ে ফিজ নামটা লেখান টুর্নামেন্টের সেরা উইকেট টেকার হিসেবে। বাংলাদেশের হয়ে এমন কীর্তি যে কেউ কখনো করেনি আগে। রেদওয়ান শাওন, 71। 5 ইনিংসে 300 রান করে অস্বস্তিতে বিরাট কোহলি, কারণ একটাই, তার স্ট্রাইক রেট। টি-20-র সাথে নাকি মানানসই হয় না কোহলির ঢিমে তালের ব্যাটিং অ্যাপ্রোচ। স্ট্রাইক রেটের দোহাই দিয়েই এক পক্ষ চাইছে কোহলির যেন জায়গা না হয় টি-20 বিশ্বকাপে। তবে ক্যারিবিয়ান লিজেন্ড ব্রায়ান লারা বলছেন কোহলির জায়গা থেকে ঠিকঠাকই আছে তার ব্যাটিং এর ধরন। কোহিনুর করার রিপোর্ট। ব্যাট হাতে 22 গজের বিরাট কোহলি পৃথিবীর অন্যতম সুন্দর ছবিগুলোর একটি, যে একবার এর মুখে পড়ে যায় সে একেবারে হারায়। জাতীয় দল থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ আছে তার ভুরি ভুরি সেঞ্চুরি। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি 8টি সেঞ্চুরির মালিকও তো কোহলি। এবারের আইপিএল এ চলছে তার ব্লকবাস্টার শো। 5 ইনিংস 1টি সেঞ্চুরি, 250, মোট রান 316, স্ট্রাইক রেট 146.29। অরেঞ্জ ক্যাপটা এখনো তারই দখলে। এমন পারফরমেন্সের পর সমালোচনার কাজ করায় বিরাট কোহলি। ওই যে চাঁদেরও যেমন কলঙ্ক থাকে, কোহলিকে এবার সমালোচনার শুলে চড়ানোর একটাই কারণ, রাজস্থানের বিপক্ষে 67 বলের সেই সেঞ্চুরি। ওইটাই তো আইপিএল এর ইতিহাসে সবচেয়ে ধীর গতির শতরান, যা নাকি ডুবিয়েছে তার দল বেঙ্গালুরুকে। ম্যাচ শেষে রাজস্থান ক্যাপ্টেন সঞ্জু স্যামসন তো বলেই বসেন, বাটলারের সেঞ্চুরি নয় বরং কোহলির সেঞ্চুরি নাকি তাদেরকে জিততে সাহায্য করেছে। এমন কথাও আছে, কোহলি 50 বল খেললেই নাকি হারে তার দল। সেই কোহলি আছেন এখন স্ট্রাইক রেটের অস্বস্তিতে। নানা দিক থেকে ধেয়ে আসছে সাবেক থেকে বর্তমান ক্রিকেটারদের নানা মত। আধুনিক টি-20-তে আদৌ চলে কিনা এই ভারতীয় সুপারস্টার স্ট্রাইক রেট, এই নিয়ে উঠেছে প্রশ্ন। এখানেই শেষ নয়, আপকামিং টি-20 বিশ্বকাপে কোহলি সুযোগ পাবেন কিনা শুরু হয়ে গেছে চর্চা। এবারে স্ট্রাইক রেট ইস্যুতে সরব হলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা।
একজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট নির্ভর করে মূলত তার ব্যাটিং পজিশন ও ম্যাচের পরিস্থিতির উপর। 130 কিংবা 140 স্ট্রাইক রেট একজন ওপেনারের জন্য যথেষ্ট ভালো। কোহলির মতো একজন ওপেনার 130 স্ট্রাইক রেট শুরু করলেও পরে 160 বা তার চেয়েও বেশি স্ট্রাইক রেটে রান তোলার ক্ষমতা রাখে, যা ঠিক আছে। বরাবরের মতো এবারও সমালোচনার জবাবটা মুখে নয় বরং ব্যাটেই দিতে চান বিশ্বসেরা এই ব্যাটার। পরের ম্যাচের প্রস্তুতিতে কোহলিকে তাই দেখা গেছে বিধ্বংসী রূপে। স্পিনার, পেসার, নেট প্র্যাকটিসে সবাইকে ছাদু করে দিয়েছেন কিং কোহলি। আন্দাজ করাই যায় বৃহস্পতিবার মুম্বাইয়ের বিপক্ষে ধামাকাদার পারফরমেন্স নিয়ে হাজির হচ্ছেন আইপিএল এর সবচেয়ে বেশি এই সেঞ্চুরিয়ান। কোহিনুর পনা, ৭১। বিশ্বকাপ বাছাইয়ের আগে প্রথমবারের মতো জাতীয় ফুটবল দলের ডাক পেয়েছিলেন কাজেম শাহ। জামাল দুপুর রাকিবদের সাথে শেয়ার করেছেন ড্রেসিং রুম, শিখেছেন অনেক কিছু। সতীর্থরাও কাজেমকে করে নিয়েছেন আপন। কেমন কেটেছে সেই দিনগুলো শুনেছেন অনুভবী। জন্ম বাংলাদেশেই, বড় হয়ে ওঠা কানাডায়। ফুটবলের প্রতি আগ্রহটা ছোটবেলায় হঠাৎ করেই। বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে প্রথমবারের মতো কাজেম শাহ ডাক পেয়েছিলেন জাতীয় দলে। জামাল ভুইয়া থেকে শুরু করে তারিক কাজী অনেকে কিন্তু আপনার মতো দেশের বাইরে বড় হয়ে ফুটবলের সাথে বাংলাদেশে আছে, ক্যাম্পে আছে। সেক্ষেত্রে আপনি ম্যাচ পাননি, এটা নিয়ে নিশ্চয়ই একটু আক্ষেপ তৈরি হয়েছে, এবং এই সঙ্গে কি যেহেতু তৈরি হয়েছে ইন ফিউচার ইউ উইল বি ইন বেস্ট 11? ইনশাআল্লাহ, মানে এখন মানে কোচ যেটা ভালো করছে ওইটাই করছে, মানে ওই টাইমে মানে অফকোর্স আই হ্যাভ মাই ওন অ্যাম্বিশনস। আমি ডেভেলপ করতে হবে, নিজে খেলা আরো বেটার হতে হবে। কি কি ধরনের স্যাক্রিফাইস গুলো এখন লাইফে করতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ক্ষেত্রে এসে? না, স্যাক্রিফাইস করতেই হচ্ছে, মানে আমার বাবা মা সব ক্যানাডাতে, বোন ক্যানাডাতে। মেইন স্যাক্রিফাইস ইজ জাস্ট ফ্যামিলি, রাইট? সো বাট আমি এটা চাইছি, আমার বাবা মা এটা চাই যে আমি ফুটবল খেলি। সো মানে দিস ইজ মাই ড্রিম অলসো। আমার ক্রিকেটার বেশ কয়েকটা স্বনামধন্য ক্লাবের হয়ে খেলেছেন, আপনিও একসময় চেয়েছিলেন ক্রিকেটার হতে, বাট ফুটবল আসার গল্পটা কি হবে? ফুটবল আমি যখন বাংলাদেশে আমি ছিলাম, আমি ক্রিকেটই খেলতাম। বাবা তো যখন স্টেডিয়ামে যেত, আমি বাবার সাথে স্টেডিয়ামে যেতাম, ক্রিকেট খেলতাম। আমি ফুটবল কিছু জানতাম না। যখন আমি ক্যানাডা 7 ইয়ার্স ওল্ড আমি গেছি, ওইখান থেকে কেউ ক্রিকেট তো অ্যাকচুয়ালি খেলতো না ওইখানে। তো ওইখান থেকে আমার বাবা একটা ফুটবল কিনে দিছে, ওইখান থেকে আমার ফুটবল মানে একটা প্যাশন একটু গ্রো হয়েছে। বাবা ঢাকায় কোন কোন ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছে, আর আপনি ওখানে গিয়ে স্কুলিং বা কোন কোন লেভেলে ফুটবলটা খেলেছেন? বাবা যেটা আমি জানি, মোহামেডানে খেলছে, ব্রাদার্স ইউনিয়নে খেলছে এমন সব, আর এই টিমে আন্ডার 19 ন্যাশনাল টিমে খেলছে এমন সব চিনি। আমি স্টার্টিং করছি আমি ক্লাব ফুটবল যখন আমি 9 or 10 years old, ক্লাব কল সাউথ ওয়েস্ট ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ওইখান থেকে আমি যখন 18 years old আমি ইউনিভার্সিটিতে জয়েন হয়েছি, ইউনিভার্সিটি অফ আলবার্টাতে খেলছি। And from University of Alberta when I graduated, then I come to Bangladesh. প্রথমবারের মতো ন্যাশনাল টিমের ক্যাম্পে ছিলেন, সিনিয়র জুনিয়র সবার সঙ্গে, সময়টা কিরকম কেটেছে? অনেক ভালো, ইটস মানে ডেফিনেটলি গুড লার্নিং এক্সপিরিয়েন্স। আমি ফার্স্ট টাইম ক্যাম্পে জয়েন হয়েছি, অনেক লোককে চিনি নাই আগে, সো আই ডেভেলপ সাম রিলেশনশিপস উইথ দ্য পিপল, উইথ দ্য স্টাফ। আই গট টু মিট দেম এন্ড নো আই লার্নড আ লট। মানে অনেক জিনিস শেখার আছে আমার, স্টিল আই নিড টু ইমপ্রুভ আ লট, মানে আমার ফিজিক, মাই গেম। সো এটা 20 days ওখানে থাকছি, আই লার্ন অনেক জিনিস, কোচের থেকে শিখছি, প্লেয়ারের থেকে শিখছি। সো ইটস আ গুড এক্সপিরিয়েন্স ওভারঅল। মজার ঘটনাগুলো যদি সংক্ষেপে বলতে বলি, জামাল ভুইয়ার সাথে হোক, তপু বর্মন হোক, বিশ্বনাথ হোক, সোলানার সঙ্গে হোক, কে কিভাবে মোটিভেট করেছে, বা বিশেষ করে ঘটনা বা স্মৃতি আছে নিশ্চয়ই? না, আমি একটু মানে ভুল করে বলে, ওইটাই মজা করে একটু বলে। কি নামে বল? কাসেম বলে, না এমন কিছু বলে, মানে আমি কাজেম, তো নাম তো কাজেম, কিন্তু তারা কি বলে? কাসেম না কাসেম এমন বলে। কয়েক বছর আগে সাইফ স্পোর্টিং এর হয়ে ট্রায়াল দিয়েছিলেন, পরে নাম লিখিয়েছেন পুলিশ ফুটবল ক্লাব দলে। পুলিশের হয়ে এবার দ্বিতীয় মৌসুমে খেলছেন। দারুণ পারফরমেন্স করেই ডাক পেয়েছেন জাতীয় দলে। কাজেমকে পাড়ি দিতে হবে আরো অনেকটা পথ।